চ্যাপ্টার নাম্বার 1, আকাশ ভরা সূর্যতারা। এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোশ্চেন এবং অ্যান্সারগুলি আলোচনা করব। তো সবার প্রথম 1 নম্বরের ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারগুলি তোমরা দেখে নাও। সবার প্রথম এখানে দেখো কি রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। এমসিকিউ প্রশ্ন। আমরা এখানে যে সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি এই চ্যাপ্টার থেকে পরীক্ষাতে আসে সেগুলো আমরা এখানে আলোচনা করেছি। 1 দাগের প্রশ্নটি কি রয়েছে, পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব এর অপশানে 3.2, বি এর অপশানে 4.2, সি এর অপশানে 5.2, একটি ডি এর অপশান হবে, ডি এর অপশানে 6.2 আলোকবর্ষ। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে 4.2 আলোকবর্ষ। এরপরে 1 দাগের 2 এর ইম্পর্টেন্ট কোশ্চেনটি দেখে নেব। 2 দাগের প্রশ্নটি কি রয়েছে, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব এর অপশানে 10 কোটি 20 লক্ষ, বি এর অপশানে 14 কোটি 96 লক্ষ, সি এর অপশানে 14 কোটি 70 লক্ষ, ডি এর অপশানে 15 কোটি 50 লক্ষ কিলোমিটার। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে 14 কোটি 96 লক্ষ কিলোমিটার। 3 দাগের প্রশ্নটি কি রয়েছে, সূর্যকে একবার ঘুরতে বৃহস্পতি সময় লাগে এর অপশানে 10, বি এর অপশানে 12, সি এর অপশানে 14, ডি এর অপশানে 18 বছর। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে 12 বছর। 4 দাগের প্রশ্নটি কি রয়েছে, পৃথিবীকে এর অপশানে লাল, বি এর অপশানে সবুজ, সি এর অপশানে নীল, ডি এর অপশানে সাদা গ্রহ বলে। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি হবে নীল গ্রহ বলে। 5 দাগের প্রশ্নটি কি রয়েছে, বুধ সূর্যকে পরিক্রমণ করে এর অপশানে 88, বি এর অপশানে 225, সি এর অপশানে 365, ডি এর অপশানে 243 দিনে। তো এখানে অ্যান্সারটি হবে 88 দিনে। এরপরে নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্নটি আমরা দেখে নেব। 6 দাগের প্রশ্নটি কি রয়েছে, পৃথিবীর আবর্তনের গতিবেগ সবচেয়ে বেশি এর অপশানে কর্কট ক্রান্তি রেখায়, বি এর অপশানে সুমেরুবৃত্ত রেখায়, সি এর অপশানে নিরক্ষ রেখায়, ডি এর অপশানে কুমেরু বিন্দুতে। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে নিরক্ষ রেখায়। এরপরে 7 দাগের প্রশ্নটি কি রয়েছে, ভারতের মহাকাশ গবেষণা বিষয়ক সংস্থার নাম এর অপশানে নাসা, বি এর অপশানে ইসরো, সি এর অপশানে ইনস্যাট এবং ডি এর অপশানে আর্যভট্ট। তো এখানে অ্যান্সারটি সঠিক অ্যান্সার হবে ইসরো। এরপরে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেনটি আমরা দেখে নেব। এরপরে 2 দাগে আমরা আলোচনা করব শূন্যস্থান পূরণ করো। এই চ্যাপ্টারের উপর যে সমস্ত ইম্পর্টেন্ট শূন্যস্থান পূরণ করোগুলি পরীক্ষাতে আসে সেগুলো আমরা এখানে আলোচনা করেছি। 2 দাগের 1 প্রশ্নটি কি রয়েছে, সূর্যের পর আমাদের সবচেয়ে কাছের তারা ড্যাশ। তো এখানে অ্যান্সারটি হবে প্রক্সিমা সেন্টাউরি। এরপরে 2 দাগের 2 প্রশ্নটি দেখে নেব। 2 দাগের প্রশ্নটি কি রয়েছে, হাইড্রোজেন হিলিয়াম গ্যাস ধূলিকণার বিরাট মেঘকে ড্যাশ বলে। তো এখানে অ্যান্সারটি হবে নীহারিকা বলে। 3 দাগের প্রশ্নটি কি রয়েছে, প্রতি সেকেন্ডে আলোর গতিবেগ ড্যাশ কিমি। তো এখানে অ্যান্সারটি হবে 3 লক্ষ কিমি। এরপরে নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্নটি আমরা দেখে নেব। 4 দাগের প্রশ্নটি কি রয়েছে, ড্যাশ গ্রহকে লাল গ্রহ বলা হয়। তো এখানে অ্যান্সারটি হবে মঙ্গল গ্রহকে। এরপরে 5 দাগের প্রশ্নটি কি রয়েছে, 2005 সালে জ্যোতির্বিজ্ঞানীরা প্লুটোকে একটি ড্যাশ গ্রহ আখ্যা দিয়েছিলেন। তো এখানে অ্যান্সারটি হবে বামন গ্রহ আখ্যা দিয়েছিলেন। এরপরে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেনটি আমরা দেখে নেব। 6 দাগের প্রশ্নটি কি রয়েছে, যে নক্ষত্র মণ্ডলকে দেখতে এম অক্ষরের মতো তার নাম ড্যাশ। তো এখানে অ্যান্সারটি হবে ক্যাসিওপিয়া। এরপরে 7 দাগের প্রশ্নটি কি রয়েছে, মহাকাশে যাওয়ার পোশাককে বলে ড্যাশ। তো এখানে অ্যান্সারটি হবে স্পেস স্যুট। এরপরে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেনটি আমরা দেখে নেব। 9 দাগের প্রশ্নটি কি রয়েছে, পৃথিবী থেকে সূর্য প্রায় ড্যাশ লক্ষ গুণ বড়। তো এখানে অ্যান্সারটি হবে 13 লক্ষ গুণ বড়। এরপরে 3 দাগে দেখো কি রয়েছে, দু একটি শব্দে উত্তর দাও। এই চ্যাপ্টারের উপর যে সমস্ত ইম্পর্টেন্ট 1 নম্বরের শর্ট কোশ্চেনগুলি পরীক্ষাতে আসে সেগুলি আমরা এখানে আলোচনা করেছি। 3 দাগের 1 প্রশ্নটি কি রয়েছে, আমরা কোন ছায়াপথে বাস করি। তো এখানে অ্যান্সারটি হবে আকাশ গঙ্গা। এরপরে 3 দাগের 2 প্রশ্নটি দেখে নেব। 2 দাগের প্রশ্নটি কি রয়েছে, সূর্যের পর আমাদের সব থেকে কাছের নক্ষত্রের নাম কি। তো এখানে অ্যান্সারটি হবে প্রক্সিমা সেন্টাউরি। এখানে স্পেলিংটা একটু মিস্টেক আছে, দন্তেশ্ব একার দন্তেন্য টয় আকার হবে, তো এটা একটু ঠিক করে নেবে। এরপরে 3 দাগের প্রশ্নটি কি রয়েছে, সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম কি। তো এখানে অ্যান্সারটি হবে বুধ। এরপরে 4 দাগের প্রশ্নটি দেখে নেব। 4 দাগের প্রশ্নটি কি রয়েছে, সূর্যের সবচেয়ে দূরের গ্রহের নাম কি। তো এখানে অ্যান্সারটি হবে নেপচুন। 5 দাগের প্রশ্নটি কি রয়েছে, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি। তো এখানে অ্যান্সারটি হবে বৃহস্পতি। 6 দাগের প্রশ্নটি কি রয়েছে, সূর্য থেকে দূরত্বের বিচারে আমাদের পৃথিবী কত নম্বরে আছে। তো এখানে অ্যান্সারটি হবে 3য় নম্বরে। এরপরে 7 দাগের প্রশ্নটি দেখে নেব। 7 দাগের প্রশ্নটি কি রয়েছে, সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম কি। তো এখানে অ্যান্সারটি হবে শুক্র। 8 দাগের প্রশ্নটি কি রয়েছে, মঙ্গলের দুটো উপগ্রহের নাম করো। তো এখানে অ্যান্সারটি হবে ডাইমোস, ফোবোস। এরপরে 9 দাগের প্রশ্নটি দেখে নেব। 9 দাগের প্রশ্নটি কি রয়েছে, সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম কি। তো এখানে অ্যান্সারটি হবে সেরেস। 10 দাগের প্রশ্নটি কি রয়েছে,
হ্যালিস ধূমকেতু কত বছর বাদে বাদে দেখা যায়? তো এখানে অ্যান্সারটি হবে ৭৬ বছর বাদে বাদে দেখা যায়। ১২ দাগের প্রশ্নটি কি রয়েছে? ২৫ হ্যালির ধূমকেতু শেষ ১৯৮৬ খ্রিস্টাব্দে দেখা গেছে, আবার কত সালে একে দেখা যাবে? তো এখানে অ্যান্সারটি হবে ২০৬২ খ্রিস্টাব্দে। ১৩ দাগের প্রশ্নটি কি রয়েছে? ২০১২ সালে মঙ্গলে প্রেরিত মহাকাশ যানটির নাম কি? তো এখানে অ্যান্সারটি হবে কিউরিওসিটি। এরপরে নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্নটি আমরা দেখে নেব। ১৪ দাগের প্রশ্নটি কি রয়েছে? ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি? তিনি কত সালে মহাকাশে যাত্রা করেন? তো এখানে অ্যান্সারটি হবে রাকেশ শর্মা, ১৯৮৪ সালে। ১৫ দাগের কোশ্চেনটি কি রয়েছে? পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি? তো এখানে অ্যান্সারটি হবে ভ্যালেন্টিনা তেরেস্কোভা। ১৬ দাগের প্রশ্নটি কি রয়েছে? ইসরো এর পুরো নাম কি? তো এখানে অ্যান্সারটি হবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এরপরে নেক্সট প্রশ্নটি কি রয়েছে? কবে পৃথিবীর মানুষ প্রথম চাঁদের মাটিতে পা রাখেন? তো এখানে অ্যান্সারটি হবে ১৯৬৯ খ্রিস্টাব্দের ২১শে জুলাই। ১৮ দাগের প্রশ্নটি কি রয়েছে? শনি ছাড়া আরও কটি গ্রহের বলয় আছে, তাদের নাম কি? তো এখানে অ্যান্সারটি হবে ৩টি, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন। ১৯ দাগের প্রশ্নটি কি রয়েছে? কোন গ্রহের একদিন ১ বছরের থেকে বড়? তো এখানে অ্যান্সারটি হবে শুক্র গ্রহের। ২০ দাগের প্রশ্নটি কি রয়েছে? আকাশগঙ্গা ছায়াপথে আনুমানিক তারার সংখ্যা কত? তো এখানে অ্যান্সারটি হবে প্রায় ১০,০০০ কোটি। এবং ১ দাগের প্রশ্নটি কি রয়েছে? নীহারিকা কাকে বলে? তো এখানে অ্যান্সারটি দেখো। নীহার শব্দের অর্থ তুষারকণা। মহাশূন্যের মাঝে ছড়িয়ে থাকা হাইড্রোজেন, হিলিয়াম গ্যাস ও ধূলিকণার বিরাট তুষারের মতো সাদা মেঘকে নীহারিকা বা নেবুলা বলে। উদাহরণ গ্রেট নেবুলা, ক্যাকটাস আই নেবুলা প্রভৃতি। এরপরে ২ দাগের ইম্পর্ট্যান্ট কোশ্চেনটি আমরা দেখে নেব। ২ দাগের প্রশ্নটি কি রয়েছে? সৌর কলঙ্ক কাকে বলে? তো এখানে অ্যান্সারটি দেখো। সূর্যের গায়ে যেখানে উত্তাপ একটু কম, সেই জায়গাগুলি একটু কম উজ্জ্বল, তাই আশেপাশের তুলনায় ওই জায়গাগুলি অপেক্ষাকৃত কালচে দেখায়, এইগুলিকে সৌর কলঙ্ক বলা হয়। এরপরে ৩ দাগের ইম্পর্ট্যান্ট কোশ্চেনটি আমরা দেখে নেব। ৩ দাগের প্রশ্নটি কি রয়েছে? আলোকবর্ষ কি? তো এখানে অ্যান্সারটি দেখো। মহাশূন্যের অতি বিশাল দূরত্ব মাপার একক হলো আলোকবর্ষ। আলোর গতিবেগ ১ সেকেন্ডে প্রায় ৩ লক্ষ কিমি। এই গতিবেগে ১ বছরে আলো যতটা দূরত্ব পার হয় তা হলো ১ আলোকবর্ষ। এরপরে ৪ দাগের প্রশ্নটি আমরা দেখে নেব। ৪ দাগের প্রশ্নটি কি রয়েছে? নক্ষত্র মণ্ডল কাকে বলে? তো এখানে অ্যান্সারটি দেখো। রাতের আকাশে কাছাকাছি থাকা তারাগুলিকে কাল্পনিকভাবে যোগ করলে বিভিন্ন আকৃতি তৈরি হয়। এরকম এক একটা তারার ঝাঁককে বলে নক্ষত্র মণ্ডল বা কনস্টেলেশন। উদাহরণ কালপুরুষ, সপ্তর্ষিমণ্ডল প্রভৃতি। এরপরে ৫ দাগের ইম্পর্ট্যান্ট কোশ্চেনটি আমরা দেখে নেব। ৫ দাগের প্রশ্নটি কি রয়েছে? সৌরঝড় কাকে বলে? তো এখানে অ্যান্সারটি দেখো। সূর্যের বাইরের অংশে অর্থাৎ ঝটামণ্ডলে ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা, গ্যাস, রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে, একে সৌরঝড় বলে। এরপরে ৬ দাগের প্রশ্নটি দেখে নেব। ৬ দাগের প্রশ্নটি কি রয়েছে? সন্ধ্যা তারা কখন কোথায় দেখা যায়? তো এখানে অ্যান্সারটি দেখো। সূর্যাস্তের পর অর্থাৎ সন্ধ্যাবেলা পশ্চিম আকাশে যে উজ্জ্বল তারার মতো জ্যোতিষ্ক দেখা যায় তাকে সন্ধ্যা তারা বলে। এটি আবার ভোরবেলা পূর্ব আকাশে শুকতারা নামে দেখা যায়। সন্ধ্যা তারা বা শুকতারা আসলে শুক্র গ্রহ। এরপরে নেক্সট ইম্পর্ট্যান্ট কোশ্চেনটি দেখে নেব। ৭ দাগের প্রশ্নটি কি রয়েছে? চন্দ্রকলা কি? তো এখানে অ্যান্সারটি দেখো। অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত কাস্তে আকৃতি থেকে গোলাকৃতি হওয়া এবং পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত গোলাকৃতি থেকে কাস্তে আকৃতি হয়ে অন্ধকারচ্ছন্ন হওয়া চাঁদের আকৃতির হ্রাস বৃদ্ধিকে চন্দ্রকলা বলে। এরপর ৮ দাগের প্রশ্নটি কি রয়েছে? তারাখসা বা উল্কাপাত কি? তো এখানে অ্যান্সারটি দেখো। মেঘহীন রাতের আকাশে হঠাৎ করে অনেক সময় আলোর রেখা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নেমে আসতে দেখা যায়, একে তারাখসা তারাখসা বলে। আসলে এটি উল্কাপাত। এরপরে নেক্সট ৯ দাগের প্রশ্নটি আমরা দেখে নেব। ৯ দাগে কি রয়েছে? টিকা লেখো উল্কা। তো এখানে অ্যান্সারটি দেখো। এখানে অ্যান্সারটি ঠিক যেইভাবে লেখা আছে তোমরাও পরীক্ষাতে ঠিক এইভাবে লিখবে, তাহলে ফুল নাম্বার পাবে। সবার প্রথমে রয়েছে সংজ্ঞা। পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে পৃথিবীর প্রবল মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে প্রচণ্ড গতিতে ভূপৃষ্ঠের দিকে ধাবমান জ্যোতিষ্কদের উল্কা বলে। এরপরে এর বৈশিষ্ট্যগুলি দেখে নেব। সবার প্রথম ১ নম্বরে কি রয়েছে? উল্কা পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে ১১ থেকে ৭২ কিমি বেগে ভূপৃষ্ঠের দিকে নেমে আসে। এই ঘটনাকে উল্কাপাত বা তারাখসা বলে। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য কি রয়েছে? আকাশে অনেক উল্কা একসঙ্গে ঝরে পড়লে তাকে উল্কা বৃষ্টি বলে।
তৃতীয় নম্বর বৈশিষ্ট্য কী রয়েছে, বায়ুমণ্ডলের তৃতীয় স্তর মেসোস্ফিয়ারে উল্কাগুলি জ্বলে ছাই হয়ে যায়। 4 নম্বর বৈশিষ্ট্য কী রয়েছে, এগুলো রাতের আকাশে জ্বলন্ত মটরদানার মতো দেখায়। এরপরে নেক্সট ইম্পর্ট্যান্ট কোশ্চেনটি আমরা দেখে নেব। এরপরে 10-এর দাগে কী রয়েছে, টিকা লেখো বামন গ্রহ। তো এখানে অ্যান্সারটি দেখো, সৌরজগতে কিছু জ্যোতিষ্ক আছে যেগুলি গ্রহের মতো গোলাকার এবং নির্দিষ্ট পথে নির্দিষ্ট সময়ে সূর্যের চারিদিকে ঘোরে। এরা সূর্যের আলোয় আলোকিত ও উত্তপ্ত হয়, কিন্তু এগুলি অত্যন্ত ছোট বলে গ্রহের মতো নিজের কক্ষপথের আশেপাশে মহাজাগতিক বস্তুকে সরিয়ে দিতে পারে না। এই সব জ্যোতিষ্ককে বলা হয় বামন গ্রহ, উদাহরণ প্লুটো ইত্যাদি। এরপরে 11 দাগের প্রশ্নটি কী রয়েছে, টিকা লেখো সপ্তর্ষি মণ্ডল। তো এখানে অ্যান্সারটি দেখো, সবার প্রথমে আকৃতি। 7টি তারা নিয়ে গঠিত সপ্তর্ষি মণ্ডলের আকৃতি অনেকটা উল্টানো জিজ্ঞাসা চিহ্নের মতো। এবারে রয়েছে নামকরণ। পুরাকালের সপ্তর্ষির নাম অনুসারে এই নক্ষত্রমণ্ডলের নাম সপ্তর্ষি মণ্ডল। এরপরে দেখা যাওয়ার সময়, গ্রীষ্মকালে বিশেষ করে এপ্রিল মাসের রাতে সবচেয়ে ভালো দেখা যায়। এরপরে বর্ণনা, উপমহাদেশের জ্যোতির্বিদগণ 7 জন ঋষির নামে সপ্তর্ষি মণ্ডল নামকরণ করেন। নামগুলি হলো মরীচি, বশিষ্ঠ, অঙ্গিরা, অত্রি, পুলস্ত, পুলহ এবং ক্রতু। এরপরে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেনটি আমরা দেখে নেব। এবারে 12 দাগের প্রশ্নটি কী রয়েছে, টিকা লেখো আকাশগঙ্গা। তো এখানে অ্যান্সারটি দেখো, সবার প্রথমে রয়েছে সংজ্ঞা। মহাবিশ্বের অসংখ্য ছায়াপথের মধ্যে যেটিতে সূর্য তার পরিবার নিয়ে আছে, তার সেই পরিবারের অংশ হিসাবে আমরাও আছি, তাকে আকাশগঙ্গা ছায়াপথ বলা হয়। এর অপর নাম মিল্কি ওয়ে। এরপরে এর বৈশিষ্ট্যগুলি দেখে নেব। সবার প্রথমে 1 নম্বর বৈশিষ্ট্য কী রয়েছে, প্রায় 10,000 কোটি নক্ষত্র, গ্যাস, ধূলিকণা নিয়ে আকাশগঙ্গা গঠিত। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য কী রয়েছে, খালি চোখে রাতের আকাশে যত তারা দেখা যায় সবাই আকাশগঙ্গা ছায়াপথের তারা। এরপরে তৃতীয় নম্বর বৈশিষ্ট্যটি দেখে নেব। 3 নম্বর বৈশিষ্ট্য কী রয়েছে, এর ব্যাস প্রায় 1 কোটি আলোকবর্ষ। এর ওজন প্রায় 14,000 কোটি সূর্যের ওজনের সমান। এরপরে 13 দাগের প্রশ্নটি কী রয়েছে, গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। তো পার্থক্যটি আমরা দেখে নেব। তো দেখো রয়েছে এক পাশে গ্রহ, এক পাশে উপগ্রহ। 1 নম্বর পার্থক্য কী রয়েছে, গ্রহদের কক্ষপথ অনেক বড়, উপগ্রহের কক্ষপথ অনেক ছোট। দ্বিতীয় নম্বর পার্থক্য কী রয়েছে, গ্রহের ক্ষেত্রমান তার উপগ্রহের থেকে বড় এবং উপগ্রহের ক্ষেত্রমান গ্রহের থেকে ছোট। তৃতীয় নম্বর পার্থক্য কী রয়েছে, নক্ষত্রদের মহাবিস্ফোরণের ফলে বড় বড় গ্রহের সৃষ্টি হয় এবং গ্রহের থেকে বিচ্ছিন্ন হয়ে উপগ্রহের সৃষ্টি হয়েছে বলে ধরে নেওয়া হয়। এরপরে নেক্সট ইম্পর্ট্যান্ট কোশ্চেনটি আমরা দেখে নেব। 14 দাগের প্রশ্নটি কী রয়েছে, নক্ষত্র ও গ্রহের মধ্যে পার্থক্য লেখো। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। এক পাশে রয়েছে নক্ষত্র, এক পাশে রয়েছে গ্রহ। 1 নম্বর পার্থক্য কী রয়েছে, নক্ষত্রদের নিজস্ব আলো ও তাপ আছে, গ্রহের নিজস্ব আলো ও তাপ নেই, এরা নক্ষত্রের আলোয় আলোকিত ও উত্তপ্ত হয়। দ্বিতীয় নম্বর পার্থক্য কী রয়েছে, নক্ষত্ররা আকাশে মিটিমিটি করে জ্বলে, গ্রহেদের আলো স্থির। তৃতীয় নম্বর পার্থক্য কী রয়েছে, নক্ষত্র জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড আর গ্রহ একটি কঠিন ঘন বস্তু। তো এইগুলি হলো এই চ্যাপ্টারের 2 নম্বর ও 3 নম্বরের ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং উত্তর। 1 দাগের ইম্পর্ট্যান্ট কোশ্চেনটি কী রয়েছে, রাতের আকাশে তারাগুলিকে আমরা মিটমিট করে জ্বলতে দেখি কেন। তো এখানে অ্যান্সারটি দেখো, তারাদের আলো পৃথিবীর চারিদিকে থাকা বায়ুমণ্ডল ভেদ করে আমাদের চোখে এসে পৌঁছায়। বায়ুপ্রবাহের কারণে এই বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের ঘনত্ব, তাপমাত্রা অনবরত বদলায়। তাই বায়ুমণ্ডল ভেদ করে আসা তারার আলোগুলিকে দেখে মিটমিট করছে বলে মনে হয়। আমরা যদি পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে মহাকাশ থেকে দেখি তাহলে তারাগুলি স্থির আলোর বিন্দুর মতো দেখাবে। এরপরে 2 দাগের ইম্পর্ট্যান্ট কোশ্চেনটি আমরা দেখে নেব। 2 দাগের প্রশ্নটি কী রয়েছে, তারা কিভাবে সৃষ্টি হয় এবং কিভাবে ধ্বংস হয়, অথবা তারার জীবনচক্র লেখো। তো এখানে অ্যান্সারটি দেখো, তারা বা নক্ষত্রের জীবনচক্রের পর্যায়। 1 নম্বরে কী রয়েছে, ধূলিকণা ও বিশাল গ্যাসের মেঘ প্রথমে পঞ্জীভূত হয়। তৃতীয় নম্বর পর্যায়ে কী রয়েছে, পঞ্জীভূত গ্যাসের কেন্দ্রে ক্রমশ উত্তপ্ত হয়ে নতুন তারার জন্ম হয়। এরপরে 3 নম্বর পর্যায়টি আমরা দেখে নেব। 3 নম্বর পর্যায়টি কী রয়েছে, তারা বা নক্ষত্রের কেন্দ্রস্থলে নিউক্লিয় বিক্রিয়ার দ্বারা তাপ ও আলো সৃষ্টি হয়। এভাবে একটি মূল বা প্রধান তারার সৃষ্টি হয়, যেমন সূর্য। 4 নম্বর পর্যায়ে কী রয়েছে, তারার রং প্রথমে সাদা, তারপর যথাক্রমে নীল, হলুদ, লাল হয়। তারার উষ্ণতা হ্রাস এর সঙ্গে তারার রং পরিবর্তিত হয়। 5 নম্বর পয়েন্টে কী রয়েছে,
তারার উষ্ণতা কম হয়ে লাল রং হয়ে এলে সেখান থেকে একটি ছোট উষ্ণ সাদা বামন তারা সৃষ্টি হয়। এরপরে 6 নম্বর পর্যায়টি আমরা দেখে নেব। 6 নম্বর পর্যায়টি কি রয়েছে? সাদা বামন তারা অন্যান্য সঙ্গী তারা থেকে ভর সংগ্রহ করে অতি উচ্চ ঘনত্বে পৌঁছায়। তখন নিউক্লিয় ফিউশনের ফলে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে এবং আশেপাশে অকল্পনীয় আলো, তাপ এবং এক্স রশ্মি বিকৃত হয়। তারার এই অবস্থানটিকে সুপারনোভা বলে। তো এইগুলি হলো তারার জীবনচক্র বা পর্যায়গুলি। এরপরে যে 3 নম্বরের ইম্পর্টেন্ট কোশ্চেনটি রয়েছে সেটি কি? তারার রং থেকে কি বোঝা যায়? তো এই ইম্পর্টেন্ট কোশ্চেনটির অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, কোন তারা কতটা উত্তপ্ত তা তাদের রং দেখে বোঝা যায়। যেমন 1 নম্বরে ছোট লাল তারা, এদের উষ্ণতা সবচেয়ে কম, আকাশে এরকম তারার সংখ্যা সবচেয়ে বেশি। 2 নম্বরে রয়েছে মাঝারি হলুদ তারা, এদের উষ্ণতা লাল তারাদের থেকে একটু বেশি, যেমন সূর্য। 3 নম্বরে রয়েছে বিরাট নীল তারা, এদের উষ্ণতা প্রচণ্ড বেশি এবং এগুলি বেশ উজ্জ্বল, যেমন জ্যাটা পাপিস। 4 নম্বরে কি রয়েছে? প্রকাণ্ড সাদা তারা, এদের উষ্ণতা ও উজ্জ্বলতা দুটোই সবচেয়ে বেশি। রাতের আকাশে আমরা খালি চোখে এই তারাগুলি দেখতে পাই, যেমন ধ্রুব তারা। এরপরে 4 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি কি রয়েছে? কিভাবে সৌরজগতের সৃষ্টি হয় লেখো। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, 1 নম্বর পয়েন্টে কি রয়েছে? প্রায় 460 কোটি বছর আগে সূর্য, সৌরজগৎ কিছুই ছিল না। ছিল মহাশূন্যে ভাসমান ধূলিকণা, গ্যাসের বিরাট মেঘ, যা মহাবিস্ফোরণের ফলে সৃষ্টি হয়েছিল। 2 নম্বর পয়েন্টে কি রয়েছে? মধ্যাকর্ষণের টানে ধীরে ধীরে ধূলিকণা ও হাইড্রোজেন, হিলিয়াম গ্যাস পরস্পরের কাছাকাছি এসে জমাট বেঁধে প্রচণ্ড উত্তপ্ত হয়ে জ্বলন্ত গ্যাসীয় অগ্নিপিণ্ড সূর্য গঠিত হয়। 3 নম্বর পয়েন্টে কি রয়েছে? সদ্য জন্মানো সূর্যের মধ্যে মহাকর্ষণের কারণে পরমাণুতে ধাক্কা লেগে প্রচণ্ড তাপ আর শক্তি তৈরি হতে থাকে। 4 নম্বর পয়েন্ট কি রয়েছে? এর ফলে জ্বলন্ত আগুনের গোলার মতো সূর্য থেকে আলো, উত্তাপ ছড়িয়ে পড়তে থাকে। 5 নম্বর পয়েন্ট কি রয়েছে? অবশিষ্ট ধূলিকণা ও গ্যাস সূর্যের আকর্ষণে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করতে থাকে। লক্ষ লক্ষ বছর ধরে এই ধুলোর মেঘ থেকে তৈরি হয় গ্রহ, উপগ্রহ ও অন্যান্য জ্যোতিষ্ক। এদের নিয়ে গড়ে ওঠে সৌরজগৎ বা সৌর পরিবার। এরপরে 5 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি আমরা দেখে নেব। 5 দাগের কোশ্চেনটি কি রয়েছে? পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ কিভাবে সৃষ্টি হলো তা লেখো। তো এখানে অ্যান্সারটি দেখো। 1 নম্বর পয়েন্ট, আকর্ষণ তত্ত্ব। বিজ্ঞানীদের অনুমান আজ থেকে প্রায় 300 কোটি বছর আগে পৃথিবী গ্যাসীয় থেকে কঠিন অবস্থায় আসার পূর্বে পৃথিবীর খুব কাছ দিয়ে একটি বিরাট নক্ষত্র যাওয়ার সময় তার আকর্ষণে পৃথিবীর একটি অংশ আলাদা হয়ে চাঁদের সৃষ্টি হয়েছে। 2 নম্বর পয়েন্টটি আমরা দেখে নেব। 3 নম্বর পয়েন্টে কি রয়েছে? মহাসংঘাত তথ্য। প্রায় 4.6 বিলিয়ন বছর আগে সৌরমণ্ডলে থিয়া নামক একটি প্রোটোগ্রহ সৃষ্টি হয়েছিল এবং যার কক্ষপথ পৃথিবীর কক্ষপথের উপরেই ছিল। প্রায় 4.53 থেকে 4.48 বিলিয়ন বছর আগে ওই থিয়া নামক প্রোটোগ্রহ ও পৃথিবীর মধ্যে সংঘর্ষের দ্বারা প্রবল চাপ ও তাপ সৃষ্টি হয়। ফলে প্রোটোগ্রহ ও পৃথিবীর কিছু অংশ বাষ্পে পরিণত হয়ে যায় এবং পরবর্তীকালে শীতল ও ঘনীভূত হয়ে চাঁদের সৃষ্টি করেছিল। এরপরে 6 দাগের কোশ্চেনটি কি রয়েছে? চাঁদের পরিবেশ সম্পর্কে আলোচনা করো। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, চাঁদের পরিবেশ। 1 নম্বর পয়েন্ট কি রয়েছে? কম অভিকর্ষজ শক্তি। পৃথিবীর অভিকর্ষজ শক্তির মাত্র 6 ভাগের 1 ভাগ হলো চাঁদের অভিকর্ষজ শক্তি। তাই একজন মানুষ খুব সহজেই চাঁদে 20/22 ফুট লাফাতে পারে। 2 নম্বর পয়েন্ট কি রয়েছে? ভূমিরূপ। চাঁদের ভূমিরূপ অত্যন্ত রুক্ষ প্রকৃতির। চন্দ্রপৃষ্ঠে রয়েছে পুরু ধুলোর স্তর এবং তার উপর ছড়িয়ে রয়েছে ছোট বড় নানা পাথরের টুকরো। চন্দ্রপৃষ্ঠে অসংখ্য ছোট বড় গর্ত, খাদ এবং পাহাড় লক্ষণীয়। এরপরে 3 নম্বর পয়েন্টটি আমরা দেখে নেব। 3 নম্বর পয়েন্টটি কি রয়েছে? বায়ুমণ্ডলহীনতা। চাঁদের অভিকর্ষজ শক্তি কম বলে সুগঠিত বায়ুমণ্ডল নেই। ফলে একমাত্র উষ্ণতা ছাড়া আবহাওয়ার অন্য কোনো উপাদান বিরাজ করে না। দিনের বেলাতেও চাঁদের আকাশ অন্ধকারে ঢেকে থাকে বায়ুমণ্ডল না থাকার জন্য। 4 নম্বর পয়েন্ট হলো উষ্ণতা। চাঁদের দিনের উষ্ণতা খুব বেশি সেলসিয়াস, আবার রাতের উষ্ণতা খুব কম, প্রায় -150 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। এরপরে 5 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি রয়েছে নিস্তব্ধতা। বায়ুশূন্য
বায়ুশূন্য বলি চাঁদে কোনো শব্দ শোনা যায় না, কথা শোনার জন্য বেতার যন্ত্রের প্রয়োজন হয়। 7 দাগের কোশ্চেনটি কি রয়েছে, চাঁদে কেউ কারো কথা শুনতে পায় না কেন? তো এখানে অ্যান্সারটি দেখো, চাঁদে বায়ুমণ্ডল না থাকায় বেতার তরঙ্গ বাহিত হতে পারে না, ফলে পাশাপাশি দাঁড়িয়ে কথা বললেও ওই কথা কারো কান পর্যন্ত পৌঁছাতে পারে না। এই কারণে চাঁদে কেউ কারো কথা শুনতে পায় না। তাই চাঁদে বেতার যন্ত্র বা ইশারার সাহায্যে নিজেদের মধ্যে যোগাযোগ করতে হয়। এরপরে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেনটি আমরা দেখে নেব। 8 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি কি রয়েছে, দিনের বেলা কোনো জ্যোতিষ্ক দেখা যায় না কেন? তো এখানে অ্যান্সারটি দেখো, সূর্য আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র বা তারা। দিনের বেলায় সূর্যের অতি উজ্জ্বল আলো আমাদের চারিদিকে ছড়িয়ে থাকে। এই কারণে অনেক বেশি দূরে থাকা আকাশের অন্যান্য তারা বা জ্যোতিষ্কের ক্ষীণ আলো সূর্যালোকে হারিয়ে যায়, আমাদের চোখে এসে পৌঁছায় না। তাই আমরা দিনের বেলা তারা বা কোনো জ্যোতিষ্ক দেখতে পাই না। তো এইগুলি হলো এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট 3 নাম্বার ও 5 নাম্বারের কোশ্চেন। ক্লাস 6-এর ভূগোল সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 2 পৃথিবী কি গোল, এই চ্যাপ্টারের উপর সমস্ত রকমের ইম্পর্টেন্ট সাজেশন, কোশ্চেন এবং অ্যান্সার আলোচনা করব, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো সবার প্রথম এই ভিডিওতে আমরা আলোচনা করব 1 নাম্বারের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর। এরপর আমরা 2 নাম্বারের কোশ্চেন এবং 3 নাম্বার ও 5 নাম্বারের কোশ্চেনগুলিও আলোচনা করব এবং প্রতিটি কোশ্চেন আমরা এখানে উত্তর সহ আলোচনা করব। তো পরপর কোশ্চেন এবং উত্তরগুলি তোমরা দেখে নাও। সবার প্রথম 1 দাগে কি রয়েছে, দু একটি শব্দে উত্তর দাও। এই চ্যাপ্টারের উপর যে সমস্ত 1 নম্বরের শর্ট কোশ্চেনগুলি হয় সেগুলো আমরা এখানে আলোচনা করেছি। 1 দাগের 1 কোশ্চেনটি কি রয়েছে, জিওড শব্দের অর্থ কী? তো এখানে অ্যান্সারটি হবে পৃথিবীর মতো দেখতে। 2 দাগের কোশ্চেনটি কি রয়েছে, পৃথিবীর মেরু ব্যাস কত? তো এখানে অ্যান্সারটি হবে 12,714 কিমি। এরপরে 1 দাগের 3 কোশ্চেনটি আমরা দেখে নেব। 3 দাগের কোশ্চেনটি কি রয়েছে, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? তো এখানে অ্যান্সারটি হবে 12,756 কিমি। 4 দাগের কোশ্চেনটি কি রয়েছে, পৃথিবীর সর্বনিম্ন স্থান কোনটি? তো এখানে অ্যান্সারটি হবে মারিয়ান খাত। 5 দাগের কোশ্চেনটি কি রয়েছে, পৃথিবীর সর্বোচ্চ স্থান কোনটি? তো এখানে অ্যান্সার হবে মাউন্ট এভারেস্ট। 6 দাগের কোশ্চেনটি কি রয়েছে, মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখতে লাগে? তো এখানে অ্যান্সারটি হবে উজ্জ্বল নীল গোলকের মতো। 7 দাগের প্রশ্নটি কি রয়েছে, পর্তুগিজ নাবিক মাগেলান কত সালে জাহাজ নিয়ে যাত্রা শুরু করেন? তো এখানে অ্যান্সারটি হবে 1519 সালে। 8 দাগের প্রশ্নটি কি রয়েছে, পৃথিবীর আকৃতি কী রূপ? তো এখানে অ্যান্সারটি হবে অভিগত গোলকের ন্যায়। পরে আমরা এখানে আলোচনা করব 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 2 দাগের 1 কোশ্চেনটি কি রয়েছে, পৃথিবীর পরিধি প্রায় ড্যাশ কিমি? তো এখানে অ্যান্সারটি হবে 40,000 কিমি। 2 দাগের প্রশ্নটি কি রয়েছে, পৃথিবীর গড় ব্যাসার্ধ ড্যাশ কিমি? তো এখানে অ্যান্সারটি হবে 6,400 কিমি। 3 দাগের কোশ্চেনটি কি রয়েছে, মারিয়ান খাত ড্যাশ মহাসাগরে অবস্থিত? তো এখানে অ্যান্সারটি হবে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এরপরে আমরা এখানে আলোচনা করব 3 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো এমসিকিউ প্রশ্ন। তো পরপর কোশ্চেন এবং অ্যান্সারগুলি তোমরা দেখে নাও। 1 দাগের প্রশ্নটি কি রয়েছে, মাউন্ট এভারেস্টের উচ্চতা 8,840। বি এর অপশান রয়েছে 8,848, সি এর অপশান রয়েছে 8,860 এবং ডি এর অপশান রয়েছে 8,970। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে 8,848। 2 দাগের প্রশ্নটি কি রয়েছে, মারিয়ান খাতের গভীরতা এ এর অপশানে 10,900, বি এর অপশানে 10,915, সি এর অপশানে 10,925, ডি এর অপশানে 11,034 মিটার। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে 10,915 মিটার। 3 দাগের কোশ্চেনটি কি রয়েছে, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা এ এর অপশানে 40, বি এর অপশানে 42, সি এর অপশানে 46, ডি এর অপশানে 49 কিমি বেশি? তো এখানে সঠিক অ্যান্সারটি হবে 42। 4 দাগের প্রশ্নটি কি রয়েছে, পৃথিবীর প্রকৃত আকৃতি হলো এ এর অপশানে গোলাকার, বি এর অপশানে অভিগত গোলাকার, সি এর অপশানে আপেলের মতো, ডি এর অপশানে জিওড? তো এখানে সঠিক অ্যান্সারটি হবে জিওড। এবারে আমরা এখানে আলোচনা করব 2 নাম্বার, 3 নাম্বার ও 5 নাম্বারের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলি। সবার প্রথম 1 দাগের কোশ্চেনটি কি রয়েছে, জিওড বলতে কি বোঝো? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, গ্রিক শব্দ জিও ও ইয়ড মিলে জিওড শব্দের উৎপত্তি। জিও এর অর্থ পৃথিবী এবং ইয়ড এর অর্থ দর্শন বা দেখতে, অর্থাৎ জিওড শব্দের অর্থ পৃথিবীর মতো দেখতে বা পৃথিবীর সদৃশ্য। পৃথিবীর প্রকৃত আকৃতি কোনো বস্তুর সঙ্গে তুলনা করা যায় না বলে বলা হয় পৃথিবীর আকৃতি পৃথিবীর সদৃশ্য বা জিওড। এরপরে 2 দাগের কোশ্চেনটি আমরা দেখে নেব।
দুইয়ের দাগের প্রশ্নটি কি রয়েছে? পৃথিবী গোল এই ধারণা প্রথম কাদের? তো এখানে অ্যান্সারটি দেখো। পৃথিবীর গোলের ধারণা যারা দিয়েছেন, 1 নম্বরে দার্শনিক অ্যারিস্টটল চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর গোলাকার ছায়া দেখে বলেন পৃথিবী গোলাকার। 2 নম্বরে 476 খ্রিস্টাব্দে ভারতীয় জ্যোতির্বিদ আর্যভট্ট বলেন পৃথিবী গোলাকার। 3 নম্বরে কোপার্নিকাস, গ্যালিলিও প্রমুখ জ্যোতির্বিজ্ঞানীও পৃথিবীকে গোলাকার বলে আখ্যা দেন। এরপরে 3 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি আমরা দেখে নেব। 3 দাগের কোশ্চেনটি কি রয়েছে? গোলাকার পৃথিবী থেকে আমরা পড়ে যাই না কেন? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো। কোনো গোলাকার বস্তুর ওপর কোনো কিছুর আলগাভাবে দাঁড়িয়ে থাকা অসম্ভব, কিন্তু আমরা এবং আমাদের চারপাশের ঘরবাড়ি, গাছপালা সমস্ত কিছু গোল। পৃথিবীর ওপর বেশ আছি, ঘুরছি, কখনো পড়ে যাচ্ছি না। এর কারণ হলো পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি বা অভিকর্ষজ বল। পৃথিবী তার মধ্যাকর্ষণ শক্তির দ্বারা পৃথিবী পৃষ্ঠে তথা বায়ুমণ্ডলের সমস্ত বস্তুকে পৃথিবীর আকৃতি নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। তাই গোল এবং পৃথিবীর আবর্তন গতি থাকা সত্ত্বেও আমরা পৃথিবী থেকে পড়ে যাই না। এরপরে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেনটি আমরা দেখে নেব। 4 দাগের কোশ্চেনটি কি রয়েছে? আমরা কেন বুঝতে পারি না পৃথিবী গোল, অথবা পৃথিবী আমাদের কাছে সমতল মনে হয় কেন? তো এখানে অ্যান্সারটি দেখো। আসলে পৃথিবী এতই বিশাল যে এক নজরে এর যতটুকু দেখা যায় তাতে পৃথিবীকে চ্যাপ্টা সমতল বলে মনে হয়। বৃত্তচাপ যত বেশি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আঁকা হয় তার অল্প একটু অংশের বাঁকা ভাগ ততই কম হয়। পৃথিবীর গড় ব্যাসার্ধ 6400 কিমি। এত বড় ব্যাসার্ধের একটা বৃত্তের ওপর দাঁড়িয়ে এর খুব সামান্য অংশই আমাদের চোখে পড়ে। তাই ভূপৃষ্ঠটা চ্যাপ্টা সমতল বলেই মনে হয়। 5 দাগের কোশ্চেনটি কি রয়েছে? মাগেলান কে, তিনি কিভাবে প্রমাণ করেন যে পৃথিবী গোলাকার? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো। মাগেলান হলেন একজন দুঃসাহসিক পর্তুগিজ ভূপর্যটক বা নাবিক। তিনি 1519 খ্রিস্টাব্দে 5টি জাহাজ নিয়ে সমুদ্রে পশ্চিম দিকে যাত্রা শুরু করেন। ক্রমাগত পশ্চিম দিকে যাত্রা শুরু করেও শেষ পর্যন্ত তার যাত্রা শুরুর বন্দরে ফিরে আসেন। এই ভূপ্রদক্ষিণের মাধ্যমে তিনি প্রমাণ করেন পৃথিবী সমতল নয় বরং গোলাকার। পৃথিবী যদি সমতল হতো তাহলে দিক পরিবর্তন না করে কখনোই জাহাজ যাত্রা শুরুর বন্দরে ফিরে আসতে পারত না, পৃথিবী অন্য কোনো প্রান্তে পৌঁছে যেত। সুতরাং পৃথিবী গোল বলেই জাহাজগুলি স্পেনে ফিরে এসেছিল। এরপরে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেনটি আমরা দেখে নেব। 6 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি কি রয়েছে? পৃথিবীর গোলাকার আকৃতির প্রমাণগুলি লেখো। তো এখানে অ্যান্সারটি দেখো। পৃথিবীর গোলাকার আকৃতি সম্পর্কিত প্রমাণ। 1 নম্বরে গোলাকার ছায়া। চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর ছায়া পড়ে। এই ছায়া গোলাকার দেখায়। কোনো গোলাকার বস্তুর ছায়ায় একমাত্র গোলাকার হয়, সুতরাং পৃথিবীর আকৃতি গোলাকার। 2 নম্বরে কি রয়েছে? দূরবীক্ষণ যন্ত্র। দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা গেছে সৌরজগতের সব গ্রহই গোলাকার। পৃথিবী একটি গ্রহ, অতএব পৃথিবীর আকৃতি গোলাকার হওয়াই স্বাভাবিক। 3 নম্বর জাহাজের দৃশ্য। সমুদ্রে একটি আশ্চর্য ব্যাপার দেখা যায়। কোনো জাহাজ যখন সমুদ্র থেকে তীরের দিকে ফেরে তখন প্রথমে জাহাজের মাস্তুল দেখা যায়, তারপর অর্ধেক জাহাজ এবং শেষে পুরো জাহাজটি দেখতে পাওয়া যায়। গোলাকার পৃথিবীর গোলাকার সমুদ্রপৃষ্ঠের জন্যই এরূপ ঘটে। 4 দাগের পয়েন্টে কি রয়েছে? ধ্রুবতারার অবস্থান। যখন ম্যাপ কম্পাস ছিল না তখন উত্তর আকাশের ধ্রুবতারা দেখে মানুষ দিক নির্ণয় করত। কিন্তু মজার ব্যাপার, যতই উত্তর দিকে যাওয়া যাবে তারাটিকে ততই প্রতি রাতে ওপর দিকে উঠতে দেখা যাবে। পৃথিবী গোল বলেই এমন হয়। যদি সমতল হতো তাহলে তারাটিকে একই জায়গায় দেখা যেত। আবার পৃথিবীর গোলাকার আকৃতির জন্যই দক্ষিণ গোলার্ধ থেকে ধ্রুবতারা দেখা যায় না। এরপরে 5 নম্বর পয়েন্টটি দেখে নেব। 5 নম্বর পয়েন্টটি কি রয়েছে? প্রত্যক্ষ প্রমাণ। বর্তমানে উপরের এইসব পর্যবেক্ষণ আর যুক্তির মাধ্যমে পরোক্ষ প্রমাণ আর দরকার পড়ে না। মহাকাশচারীরা মহাশূন্য থেকে স্বচক্ষে উজ্জ্বল নীল গোলকের মতো পৃথিবী দেখেছেন। কৃত্রিম উপগ্রহ, মহাকাশযান, এরোপ্লেন থেকে ছবি তুলেও দেখা গেছে পৃথিবীর আকৃতি গোলাকার। তো এইগুলি হলো এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন। চ্যাপ্টার নাম্বার 3, তুমি কোথায় আছো? এই চ্যাপ্টারের পর সমস্ত রকমের ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন এবং অ্যান্সার আলোচনা করব, যেগুলি তোমাদের পরীক্ষাতে আসে। সবাইকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখো, কারণ এই ভিডিওতে আমরা সবার প্রথম 1 নম্বরের শর্ট কোশ্চেন, তারপর 2 নম্বর ও 3 নম্বরের শর্ট কোশ্চেন এবং 5 নম্বরের লং কোশ্চেনগুলি উত্তর সহ আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। তো
তো সবার প্রথম আমরা 1 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলি আলোচনা করছি, তোমরা দেখে নাও। সবার প্রথম 1-এর দাগে কি রয়েছে, দু একটি শব্দে উত্তর দাও। 1-এর দাগের 1-এর প্রশ্ন কি রয়েছে, তোমার দেশটা কোন গোলার্ধে আছে? তো এখানে অ্যান্সারটি হবে উত্তর পূর্ব গোলার্ধে আছে। 2-এর দাগের প্রশ্নটি কি রয়েছে, ভারতের প্রমাণ দ্রাঘিমা কোনটি? তো এখানে অ্যান্সারটি হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 3-এর দাগের প্রশ্নটি কি রয়েছে, পৃথিবীতে মোট কটি অক্ষরেখা আছে? তো এখানে অ্যান্সারটি হবে 179টি। 4-এর দাগের প্রশ্নটি কি রয়েছে, ক্ষুদ্রতম সমাক্ষরেখা কোনটি? তো এখানে অ্যান্সারটি হবে উভয় মেরুবিন্দু। 5-এর দাগের প্রশ্নটি কি রয়েছে, উত্তর গোলার্ধে কোন নক্ষত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয়? তো এখানে অ্যান্সারটি হবে ধ্রুব নক্ষত্র বা ধ্রুবতারা। এরপরে আমরা এখানে আলোচনা করব শূন্যস্থান পূরণ করো। তো সবার প্রথম 1-এর দাগের প্রশ্নটি কি রয়েছে আমরা দেখে নেব। 1-এর দাগের কোশ্চেনটি কি রয়েছে, 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে ড্যাশ বলা হয়? তো এখানে অ্যান্সারটি হবে আন্তর্জাতিক তারিখ রেখা। 2-এর দাগের প্রশ্নটি কি রয়েছে, ড্যাশ পূর্ব ও ড্যাশ পশ্চিম দ্রাঘিমা রেখা একই রেখা? তো এখানে অ্যান্সারটি হবে 180 ডিগ্রি পূর্ব ও 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা একই রেখা। এরপরে 3-এর দাগের প্রশ্নটি আমরা দেখে নেব। 3-এর দাগের প্রশ্নটি কি রয়েছে, দ্রাঘিমা রেখার মান গণনা করা হয় ড্যাশ থেকে? তো এখানে অ্যান্সারটি হবে মূলমধ্য রেখা থেকে। 4-এর দাগের প্রশ্নটি কি রয়েছে, সমুদ্র বা আকাশে চলাচলের সময় নাবিকরা বা পাইলটরা ড্যাশ পথ ধরেই চলাচল করেন? তো এখানে অ্যান্সারটি হবে মহাবৃত্তের পথ ধরেই চলাচল করেন। 5-এর দাগের প্রশ্নটি কি রয়েছে, ড্যাশ রেখাকে পৃথিবীর প্রমাণ দ্রাঘিমা বলে? তো এখানে অ্যান্সারটি হবে মূল মধ্য রেখা কি। এরপরে 3-এর দাগে কি রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো এমসিকিউ প্রশ্নের সেট। 3-এর দাগের 1-এর প্রশ্নটি কি রয়েছে, সুমেরু বৃত্তের মান এর অপশনে 23.1/2 ডিগ্রি, বি এর অপশনে 36.1/2 ডিগ্রি, সি এর অপশনে 66.1/2 ডিগ্রি, ডি এর অপশনে 82.1/2 ডিগ্রি উত্তর। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি হবে 66.1/2 ডিগ্রি উত্তর। এরপরে 2-এর দাগের প্রশ্নটি কি রয়েছে, মকর ক্রান্তি রেখার মান এ এর অপশনে 23.1/2 ডিগ্রি, বি এর অপশনে 0 ডিগ্রি, সি এর অপশনে 25 ডিগ্রি এবং ডি এর অপশনে 66.1/2 ডিগ্রি দক্ষিণ। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে 23.1/2 ডিগ্রি দক্ষিণ। এরপরে 3-এর দাগের প্রশ্নটি আমরা দেখে নেব। 3-এর দাগের প্রশ্নটি কি রয়েছে, প্রথম পৃথিবীর নির্ভুল মানচিত্র তৈরি করেন এ এর অপশনে এশীয়রা, বি এর অপশনে ইউরোপীয়রা, সি এর অপশনে আফ্রিকানরা, ডি এর অপশনে অস্ট্রেলিয়ারা? তো এখানে সঠিক অ্যান্সারটি হবে ইউরোপীয়রা। 4-এর দাগের প্রশ্নটি কি রয়েছে, মূলমধ্য রেখাটি এ এর অপশনে লন্ডন, বি এর অপশনে নিউ ইয়র্ক, সি এর অপশনে রোম, ডি এর অপশনে প্যারিস শহরের ওপর দিয়ে প্রসারিত? তো এখানে সঠিক অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে লন্ডন। 5-এর দাগের প্রশ্নটি কি রয়েছে, মূলমধ্য রেখার বিপরীতে অবস্থিত দ্রাঘিমা রেখাটি হলো এ এর অপশনে 180 ডিগ্রি পূর্ব বা পশ্চিম, বি এর অপশনে 30 ডিগ্রি পশ্চিম, সি এর অপশনে 90 ডিগ্রি পূর্ব এবং ডি এর অপশনে 80 ডিগ্রি পূর্ব? তো এখানে সঠিক অ্যান্সারটি হবে 180 ডিগ্রি পূর্ব বা পশ্চিম। 6-এর দাগের প্রশ্নটি কি রয়েছে, দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান এ এর অপশনে 90 ডিগ্রি, বি এর অপশনে 180 ডিগ্রি, সি এর অপশনে 360 ডিগ্রি, ডি এর অপশনে 179 ডিগ্রি? তো এখানে সঠিক অ্যান্সারটি হবে 180 ডিগ্রি। 7-এর দাগের প্রশ্নটি কি আছে, এ এর অপশনে 1880, বি এর অপশনে 1882, সি এর অপশনে 1884, ডি এর অপশনে 1886 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক আলোচনা সভায় স্থির হয় লন্ডনের গ্রিনিচের উপর দিয়ে চলে যাওয়া দ্রাঘিমা রেখা হবে মূলমধ্য রেখা? তো এখানে সঠিক অ্যান্সারটি হলো 1884। এরপরে 4-এর দাগে কি রয়েছে, ঠিক ভুল নির্বাচন করো। এই চ্যাপ্টারের উপর যে সমস্ত ইম্পর্ট্যান্ট ঠিক ভুল নির্বাচন করাগুলি পরীক্ষাতে আসে সেগুলো আমরা এখানে আলোচনা করেছি। তো পরপর কোশ্চেন এবং অ্যান্সারগুলি দেখে নাও। 4-এর দাগের 1-এর প্রশ্নটি কি রয়েছে, অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত নয়? তো এখানে স্টেটমেন্টটি হবে ভুল, সঠিক অ্যান্সার হবে বিস্তৃত। 2-এর দাগের প্রশ্নটি কি রয়েছে, সমাক্ষর রেখাগুলি নিরক্ষর রেখার সমান্তরাল নয়? তো এখানে স্টেটমেন্টটি হবে ভুল, সঠিক অ্যান্সার হবে সমান্তরাল। 3-এর দাগের স্টেটমেন্টটি কি রয়েছে, অক্ষরেখাগুলি বৃত্তাকার? তো এখানে স্টেটমেন্টটি হবে ঠিক। 4-এর দাগের প্রশ্নটি কি রয়েছে, দেখো লন্ডনের কাছে অবস্থিত গ্রিনিচ শহরে আছে রয়্যাল অবজারভেটরি? তো এখানে স্টেটমেন্টটি হবে ঠিক। এরপরে আমরা এখানে আলোচনা করব 2 নাম্বার, 3 নাম্বার ও 5 নাম্বারের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি যেগুলি তোমাদের পরীক্ষাতে আসে। তো পরপর কোশ্চেন এবং অ্যান্সারগুলি তোমরা দেখে নাও। সবার প্রথম 1-এর দাগের প্রশ্নটি কি রয়েছে, নিরক্ষর রেখাকে বিষুব রেখা বলা হয় কেন? তো এখানে অ্যান্সারটি দেখো, বিষুব শব্দের অর্থ সমান দিন রাত্রি। পৃথিবীর কেবলমাত্র নিরক্ষর রেখায় সারা বছর দিন রাত্রি সমান থাকে বলে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত একে বিষুব রেখা বলা হয়। এরপরে 2-এর দাগের প্রশ্নটি আমরা দেখে নেব। 2-এর দাগের প্রশ্নটি কি রয়েছে, নিরক্ষীয় তল কাকে বলে? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি কি রয়েছে, নিরক্ষরেখা বরাবর পৃথিবীকে কাল্পনিকভাবে কাটলে
যে তল পাওয়া যায় তাকে নিরক্ষীয় তল বলে। এক কথায় নিরক্ষরেখা যে তলে অবস্থিত তাকে নিরক্ষীয় তল বলে। 3 দাগের যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি একটু মিস্টেক রয়েছে। আমাদের এখানে সঠিক যে প্রশ্নটি হবে সেটি কি হবে দেখো, পৃথিবীতে, এখানে সঠিক কোশ্চেনটি হবে যে পৃথিবীতে কটি অক্ষরেখা আছে। সঠিক কোশ্চেনটি হবে পৃথিবীতে মোট কটি অক্ষরেখা আছে। তো এটি হচ্ছে সঠিক কোশ্চেন হবে এবং কোশ্চেনটির অ্যান্সারটি আমরা দেখে নেব। এখানে যে কোশ্চেনটি দেওয়া আছে এই কোশ্চেনটি একটু ভুল দেওয়া আছে। সঠিক কোশ্চেন হবে পৃথিবীতে মোট কটি অক্ষরেখা আছে। তো এটির অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, নিরক্ষরেখা থেকে এর সমান্তরালে উত্তর ও দক্ষিণ গোলার্ধে 1 ডিগ্রি অন্তর মোট 89 + 89 সমান 178টি ও নিরক্ষরেখা ধরে 178 + 1 179টি অক্ষরেখা পৃথিবীতে কল্পনা করা হয়েছে। 4 দাগের প্রশ্নটি কি রয়েছে, দ্রাঘিমা রেখা কাকে বলে। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, পৃথিবীর উত্তর মেরুবিন্দু থেকে দক্ষিণ মেরুবিন্দু পর্যন্ত 1 ডিগ্রি অন্তর কল্পিত অর্ধবৃত্তকার রেখাগুলিকে বলা হয় দ্রাঘিমা রেখা। এগুলি অক্ষরেখাগুলিকে 90 ডিগ্রি কোণে ছেদ করেছে। 5 দাগের প্রশ্নটি কি রয়েছে, গ্লোবটা থাকে কেন। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, গ্লোব হলো পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ। যেহেতু পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 66.1/2 ডিগ্রি কোণে হেলে আছে, সেহেতু গ্লোবকেও হেলিয়ে তৈরি করা হয়। এরপরে দেখো, টিকা লেখো বিষুব রেখা। তো এখানে অ্যান্সারটি দেখো, বিষুব শব্দের অর্থ সমান দিন রাত্রি। পৃথিবীর কেবলমাত্র নিরক্ষরেখায় সারা বছর দিন রাত্রি সমান থাকে বলে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত একে বিষুব রেখা বলা হয়। বিষুব রেখার মান হলো 0 ডিগ্রি। বিষুব রেখা বা নিরক্ষরেখার সাহায্যে পৃথিবীকে 2টি সমান গোলার্ধে, উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধে ভাগ করা হয়েছে। যেহেতু নিরক্ষরেখার অপর নাম বিষুব রেখা, তাই এই রেখার নিরক্ষীয় তল বরাবর কৌণিক দূরত্ব পরিমাপ করে পৃথিবীর যে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা হয়। এরপরে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেনটি আমরা দেখে নেব। 2 দাগের প্রশ্নটি কি রয়েছে, টিকা লেখো নিরক্ষরেখা। তো এখানে অ্যান্সারটি দেখো, সুমেরু ও কুমেরু বিন্দু থেকে সমান দূরে পৃথিবীর ঠিক মাঝখানে অবস্থিত যে কাল্পনিক বৃত্তাকার রেখা পৃথিবীকে পূর্ব ও পশ্চিমে বেষ্টন করে রয়েছে তাকে নিরক্ষ রেখা বলে। নিরক্ষরেখার সাহায্যে যে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা যায়। এরপরে এর বৈশিষ্ট্যগুলি আমরা দেখে নেব। 1 নম্বর বৈশিষ্ট্য কি রয়েছে, নিরক্ষরেখার উপর সারা বছর দিনরাত্রির দৈর্ঘ্য সমান হয় বলে একে বিষুব অর্থাৎ সমান রেখাও বলে। 2 নম্বর বৈশিষ্ট্য কি রয়েছে, নিরক্ষরেখা পৃথিবীর মধ্যস্থল বরাবর বিস্তৃত হওয়ায় একে মহাবৃত্ত বলে। 3 নম্বর বৈশিষ্ট্য কি রয়েছে, নিরক্ষরেখা ও পৃথিবীর কেন্দ্র যে তলের ওপর অবস্থিত তাকে নিরক্ষীয় তল বলে। 4 নম্বর বৈশিষ্ট্য কি রয়েছে, নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে বিভক্ত করে। এরপরে গুরুত্ব, 1 নম্বরে কি রয়েছে, নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে বিভক্ত করায় পৃথিবীর কোন স্থান কতটা উত্তর বা দক্ষিণে অবস্থিত তা সহজেই বোঝা যায়। 2 নম্বরে কি রয়েছে, নিরক্ষরেখার সাহায্যে যে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা যায়। এরপরে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেনটি আমরা দেখে নেব। 3 দাগের প্রশ্নটি কি রয়েছে, অক্ষরেখা বা সমাক্ষরেখার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তো এখানে অ্যান্সারটি দেখো, একই অক্ষাংশযুক্ত রেখাগুলিকে অক্ষরেখা বলে। অক্ষরেখা বা সমাক্ষরেখার বৈশিষ্ট্যগুলি হলো, 1 নম্বরে অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত। 2 নম্বর বৈশিষ্ট্য কি রয়েছে, অক্ষরেখাগুলি প্রত্যেকেই পূর্ণবৃত্ত। 3 নম্বর বৈশিষ্ট্য কি রয়েছে, অক্ষরেখার সর্বনিম্ন মান 0 ডিগ্রি এবং সর্বোচ্চ মান 90 ডিগ্রি। এরপরে নেক্সট বৈশিষ্ট্য কি রয়েছে, প্রত্যেকটি অক্ষরেখা নিরক্ষরেখার সমান্তরালে অবস্থিত, সেই জন্য একই অক্ষরেখায় অবস্থিত যে কোনো স্থান থেকে নিরক্ষরেখার দূরত্ব সর্বদা সমান থাকে। 4 নম্বর বৈশিষ্ট্য কি রয়েছে, অক্ষরেখাগুলির পরিধি নিরক্ষরেখা থেকে মেরুদয়ের দিকে ক্রমশ ছোট হতে হতে অবশেষে 2 মেরুতে 2টি বিন্দুতে পরিণত হয়। 5 নম্বর বৈশিষ্ট্য কি রয়েছে, একই সমাক্ষরেখায় অবস্থিত পৃথিবীর সমস্ত স্থানের অক্ষাংশ সমান। 4 দাগের প্রশ্নটি কি রয়েছে, দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি লেখো। তো এখানে অ্যান্সারটি দেখো, দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি হলো, 1 নম্বরে দ্রাঘিমা রেখা উত্তর দক্ষিণে বিস্তৃত। 2 নম্বরে প্রতিটি দ্রাঘিমা রেখায় অর্ধবৃত্তকার। 3 নম্বরে কি রয়েছে, দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয়, প্রতিটি দ্রাঘিমা রেখা উত্তর মেরুবিন্দু ও দক্ষিণ মেরুবিন্দুতে মিলিত হয়েছে। 4 নম্বর বৈশিষ্ট্য কি রয়েছে, প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। 5 নম্বরে কি রয়েছে, পৃথিবীতে 1 ডিগ্রি অন্তর 360টি দ্রাঘিমা রেখা আছে। 5 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি কি রয়েছে,
মূলমধ্য রেখা কাকে বলে? মূলমধ্য রেখার গুরুত্ব উল্লেখ করো। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, মূলমধ্য রেখা পৃথিবীতে কল্পিত যে দ্রাঘিমা রেখাটি লন্ডনের নিকটবর্তী গ্রিনিচ শহরের উপর দিয়ে উত্তর দক্ষিণে বিস্তৃত হয়েছে তাকে গ্রিনিচ মূলমধ্য রেখা বলে। এরপরে মূলমধ্য রেখার গুরুত্বগুলি দেখে নেব। 1 নম্বর গুরুত্ব কি রয়েছে? মূলমধ্য রেখাটি উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত হয়ে পৃথিবীকে সমান দুটি গোলার্ধে পূর্ব ও পশ্চিম গোলার্ধে বিভক্ত করেছে। 2 নম্বর গুরুত্ব কি রয়েছে? ভূপৃষ্ঠের কোন স্থান কোন গোলার্ধে কতটা পূর্ব বা পশ্চিমে অবস্থান করেছে তা মূলমধ্য রেখার সাহায্যে জানা যায়। এরপরে নেক্সট ইম্পর্ট্যান্ট কোশ্চেনটি আমরা দেখে নেব। 6 দাগের প্রশ্নটি কি রয়েছে? মহাবৃত্ত বলতে কি বোঝো? তো এখানে অ্যান্সারটি দেখো, কোনো গোলকের পৃষ্ঠে অঙ্কিত যে বৃত্তের কেন্দ্রবিন্দু ওই গোলকের কেন্দ্রবিন্দুর সঙ্গে একই বিন্দুতে অবস্থান করে তাকে বলা হয় মহাবৃত্ত। 7 দাগের প্রশ্নটি কি রয়েছে? পৃথিবীর গুরুত্বপূর্ণ অক্ষরেখাগুলির পরিচয় দাও ও তাদের ব্যবহার লেখো। অথবা নিরক্ষরেখা ছাড়া পৃথিবীর আর কি কি বিশেষ বিশেষ অক্ষরেখা আছে? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, সবার প্রথমে রয়েছে সমাক্ষরেখা বা অক্ষরেখা। পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধের সমান অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলিতে পূর্ব পশ্চিমে বৃত্তাকার যে সমস্ত রেখা কল্পনা করা হয়েছে তাদের অক্ষরেখা বলে। পৃথিবীতে যতগুলি অক্ষরেখা কল্পনা করা হয়েছে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি অক্ষরেখাকে পৃথকভাবে নামকরণ করা হয়েছে। এই অক্ষরেখাগুলি হলো 1 নম্বরে নিরক্ষরেখা। পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুবিন্দু থেকে সমান দূরত্বে পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে পূর্ব পশ্চিমে কল্পিত বৃত্তাকার রেখাকে নিরক্ষরেখা বলে। এর অক্ষাংশ 0 ডিগ্রি। 2 নম্বরে রয়েছে কর্কটক্রান্তি রেখা। নিরক্ষরেখার উত্তরে 23.5 ডিগ্রি কৌণিক দূরত্বে অবস্থিত যে কাল্পনিক বৃত্তাকার রেখা পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে রয়েছে তাকে কর্কটক্রান্তি রেখা বলে। 3 নম্বরে রয়েছে মকর ক্রান্তি রেখা। নিরক্ষরেখার দক্ষিণে 23.5 ডিগ্রি কৌণিক দূরত্বে অবস্থিত যে কাল্পনিক বৃত্তাকার রেখা পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে রয়েছে তাকে মকর ক্রান্তি রেখা বলে। এর মান 23.5 ডিগ্রি দক্ষিণ। এরপরে রয়েছে সুমেরু বৃত্ত। নিরক্ষরেখার উত্তরে 66.1/2 ডিগ্রি কৌণিক দূরত্বে অবস্থিত যে কাল্পনিক বৃত্তাকার রেখা পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে রয়েছে তাকে সুমেরু বৃত্ত বলে। এর অক্ষাংশ 66.5 ডিগ্রি উত্তর। এরপরে 5 নম্বরে রয়েছে কুমেরু বৃত্ত। নিরক্ষরেখার দক্ষিণে 66.5 ডিগ্রি কৌণিক দূরত্বে অবস্থিত যে কাল্পনিক বৃত্তাকার রেখা পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে রয়েছে তাকে কুমেরু বৃত্ত বলে। এর অক্ষাংশ 66.5 ডিগ্রি দক্ষিণ। এরপরে 6 নম্বরে রয়েছে সুমেরু বিন্দু। নিরক্ষরেখা থেকে উত্তরে 90 ডিগ্রি কৌণিক দূরত্বে অবস্থিত মেরু বিন্দুকে সুমেরু বিন্দু বলে। এরপরে রয়েছে 7 নম্বরে রয়েছে কুমেরু বিন্দু। নিরক্ষরেখা থেকে দক্ষিণে 90 ডিগ্রি কৌণিক দূরত্বে অবস্থিত মেরুবিন্দুকে কুমেরু বিন্দু বলে। এটিও অক্ষরেখা নয়, পৃথিবীর অক্ষের দক্ষিণে বিন্দু স্বরূপ। এরপরে নেক্সট ইম্পর্ট্যান্ট কোশ্চেনটি আমরা দেখে নেব। 8 দাগের প্রশ্নটি কি রয়েছে? অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে দেখো, এক পাশে রয়েছে অক্ষরেখা, এক পাশে রয়েছে দ্রাঘিমা রেখা। 1 নম্বর পার্থক্য কি রয়েছে? অক্ষরেখাগুলি পূর্ণবৃত্তাকার এবং দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্তাকার। 2 নম্বর পার্থক্য কি রয়েছে? অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত, দ্রাঘিমা রেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত। 3 নম্বর পার্থক্য কি রয়েছে? প্রতিটি অক্ষরেখার দৈর্ঘ্য সমান নয় এবং দ্রাঘিমা রেখা দৈর্ঘ্য সমান হয়। তো এইগুলি হলো এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন। 4র্থ অধ্যায় পৃথিবীর আবর্তন, এই চ্যাপ্টারের উপর সমস্ত রকমের ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন আলোচনা করব এবং কোশ্চেনগুলি উত্তরসহ আলোচনা করব। এখানে আমরা যে সমস্ত কোশ্চেন এবং উত্তরগুলি আলোচনা করব সেই কোশ্চেন উত্তরগুলি কোনো না কোনো বছরে পরীক্ষাতে অবশ্যই এসেছে এবং এই কোশ্চেনগুলি পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তো সবাইকে বলবো কোশ্চেন উত্তরগুলি সম্পূর্ণ দেখো, কারণ এই কোশ্চেন উত্তরগুলি করলেই এই চ্যাপ্টারটি সম্পূর্ণ ভালোভাবে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো সবার প্রথম এখানে আমরা আলোচনা করব 1 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলি। তো পরপর কোশ্চেন এবং অ্যান্সারগুলি তোমরা দেখে নাও। সবার প্রথম 1 দাগে কি রয়েছে? 2 শব্দে উত্তর দাও। 1 দাগের 1 প্রশ্নটি কি রয়েছে? পৃথিবীর কোথায় আবর্তন বেগ প্রায় শূন্য? তো এখানে অ্যান্সারটি হবে উত্তর ও দক্ষিণ মেরুতে। 2 দাগের প্রশ্নটি কি রয়েছে? পৃথিবীর একবার আবর্তন করতে কত সময় লাগে? তো এখানে অ্যান্সারটি হবে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। 3 দাগের প্রশ্নটি কি রয়েছে? 1530 সালে কে প্রথম বলেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে? তো এখানে অ্যান্সারটি হবে নিকোলাস কোপারনিকাস। 4 দাগের প্রশ্নটি কি রয়েছে? 1687 সালে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির কথা প্রথম কে বলেন? তো এখানে অ্যান্সারটি হবে স্যার আইজ্যাক নিউটন। 5 দাগের প্রশ্নটি কি রয়েছে? কোপারনিকাস কোন দেশের জ্যোতির্বিজ্ঞানী? তো এখানে অ্যান্সারটি হবে পোল্যান্ডের।
দুইয়ের দাগে কি রয়েছে দেখো, শূন্যস্থান পূরণ করো। দুইয়ের দাগের একের প্রশ্নটি কি রয়েছে, রাত 12টা থেকে দুপুর 12টার আগে পর্যন্ত সময়কে বলা হয় ড্যাশ। তো এখানে অ্যান্সারটি হবে AM, অ্যান্টি মেরিডিয়ান। দুইয়ের দাগের প্রশ্নটি কি রয়েছে, পৃথিবীর সূর্যের চারিদিকে ঘোরাকে ড্যাশ গতি বলে। তো এখানে অ্যান্সারটি হবে পরিক্রমণ। তিনের দাগের প্রশ্নটি কি রয়েছে, পৃথিবীর আলোকিত ও অন্ধকার অংশের মাঝের বৃত্তকার সীমারেখাকে ড্যাশ বলে। তো এখানে অ্যান্সারটি হবে ছায়া বৃত্ত বলে। এবারে দেখো তিনের দাগে কি রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো, MCQ কোশ্চেন। তিনের দাগের একের প্রশ্নটি কি রয়েছে, পৃথিবীর আবর্তন বেগ বেশি এর অপশানে নিরক্ষরেখায়, বি এর অপশানে সুমেরু বৃত্তে, সি এর অপশানে সুমেরু বিন্দু, ডি এর অপশানে কর্কট ক্রান্তি রেখায়। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে নিরক্ষরেখায়। দুইয়ের দাগের প্রশ্নটি কি রয়েছে, আন্তর্জাতিক তারিখ রেখার দ্রাঘিমার মান এ এর অপশানে 180 ডিগ্রি, বি এর অপশানে 180 ডিগ্রি পূর্ব, সি এর অপশানে 90 ডিগ্রি পশ্চিম, ডি এর অপশানে 80 ডিগ্রি পূর্ব। তো এখানে সঠিক অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি হবে 180 ডিগ্রি। এরপরে তিনের দাগে কি রয়েছে, পৃথিবীর কক্ষতলের সঙ্গে এ এর অপশানে 23.5 ডিগ্রি, বি এর অপশানে 36.1/2 ডিগ্রি, সি এর অপশানে 66.1/2 ডিগ্রি, ডি এর অপশানে 82.1/2 ডিগ্রি কোণে হেলে আছে। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে 66.1/2 ডিগ্রি কোণে হেলে আছে। এরপরে আমরা এখানে আলোচনা করব 2 নাম্বার ও 3 নাম্বারের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলি। তো পরপর কোশ্চেন অ্যান্সারগুলি তোমরা দেখে নাও। সবার প্রথম একের দাগের প্রশ্নটি কি রয়েছে, পৃথিবীর আবর্তন গতি কাকে বলে। তো এখানে অ্যান্সারটি দেখো, পৃথিবী তার আপন কক্ষ বা মেরুদণ্ডের চারিদিকে পশ্চিম থেকে পূর্বে লাট্টুর মতো আবিরাম পাক খাচ্ছে, একে পৃথিবীর আবর্তন গতি বলে। পৃথিবীর একবার আবর্তন করতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। দুইয়ের দাগের প্রশ্নটি কি রয়েছে, আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে। তো এখানে অ্যান্সারটি দেখো, মূলমধ্য রেখার ঠিক বিপরীত দিকে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা অনুসরণ করে কল্পিত যে রেখায় পৃথিবীর তারিখ শুরু হয় বা শেষ হয় তাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে। তিনের দাগের প্রশ্নটি কি রয়েছে, আন্তর্জাতিক তারিখ রেখার কোন দিক পূর্ব দিক, কোন দিক পশ্চিম দিক। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, সাধারণত ডান দিক পূর্ব দিক ও বাঁ দিক পশ্চিম দিক হলেও আন্তর্জাতিক তারিখ রেখার ডান দিক হলো পশ্চিম দিক বা পশ্চিম গোলার্ধ এবং বাঁ দিক হলো পূর্ব দিক বা পূর্ব গোলার্ধ। এবার দেখো চারের দাগের প্রশ্নটি কি রয়েছে, স্টেশনের ঘড়িতে 20টা 20 আওয়ার্স মানে সাধারণত ঘড়িতে তখন কটা বাজবে আর কোথায় এরকম ধরনের ঘড়ি দেখা যায়। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, স্টেশনের ঘড়িতে 20টা 20 আওয়ার্স মানে সাধারণ ঘড়িতে রাত 8টা 20 মিনিট বাজবে। দুপুর 12টা প্লাস 8টা 20 সমান 20টা 20। রেল স্টেশন ছাড়া বিমানবন্দর ও জাহাজ বন্দরে এমন ধরনের ঘড়ি দেখা যায়। পাঁচের দাগের প্রশ্নটি কি রয়েছে, AM ও PM বলতে কি বোঝো। তো এখানে অ্যান্সারটি দেখো, AM এর পুরো কথা হলো অ্যান্টি মেরিডিয়ান অর্থাৎ মধ্যাহ্নের পূর্বের সময়, অ্যান্টি সমান পূর্ব, মেরিডিয়ান সমান মধ্যাহ্ন। রাত 12টার পর থেকে দুপুর 12টার মধ্যাহ্ন পূর্ব পর্যন্ত সময়কালকে বলা হয় AM। PM এর পুরো কথা হলো পোস্ট মেরিডিয়ান অর্থাৎ মধ্যাহ্নের পরবর্তী সময়, পোস্ট সমান পরবর্তী। দুপুর 12টার মধ্যাহ্ন পর থেকে রাত 12টার আগে পর্যন্ত সময়কে বলা হয় PM। 6 দাগের প্রশ্নটি কি রয়েছে, টিকা লেখো ছায়াবৃত্ত। তো এখানে অ্যান্সারটি দেখো, সবার প্রথমে রয়েছে সংজ্ঞা, পৃথিবীর আলোকিত অর্ধাংশ ও অন্ধকার অর্ধাংশের মাঝের সীমারেখাকে ছায়াবৃত্ত বলে। এবারে রয়েছে বৈশিষ্ট্য, 1 নম্বরে কি রয়েছে, পৃথিবীর গোলীয় আকৃতির কারণে ছায়াবৃত্ত বৃত্তাকার। 2 নম্বরে পৃথিবী আবর্তন করছে বলে ছায়াবৃত্ত সর্বদা পরিবর্তনশীল। 3 নম্বরে কি রয়েছে, ছায়াবৃত্ত অতিক্রম করে কোনো স্থান আলোকিত অংশে আসলে সেখানে হয় প্রভাত এবং অন্ধকার অংশে আসলে সেখানে হয় সন্ধ্যা। এরপরে 7 দাগের প্রশ্নটি কি রয়েছে, টিকা লেখো স্থানীয় সময়। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে আবর্তনের ফলে পৃথিবীর কোনো না কোনো দ্রাঘিমা রেখা সূর্যের সামনে আসে, অর্থাৎ সূর্যরশ্মি প্রতিটি দ্রাঘিমা রেখার ওপর লম্বভাবে পতিত হয়। এইভাবে কোনো দ্রাঘিমা রেখায় সূর্যের সর্বোচ্চ উন্নতির সময় দুপুর 12টা ধরে দিনের বাকি সময়ের হিসাব করা হয়। এইভাবে আকাশে সূর্যের অবস্থান অনুসারে যে সময় নির্ধারণ করা হয় তাকে স্থানীয় সময় বলে। এরপরে এর উদাহরণটি দেখে নেব। এবারে দেখো উদাহরণ, কলকাতায় 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব যখন সূর্যের উন্নতি সর্বোচ্চ তখন কলকাতার স্থানীয় সময়
দুপুর 12টা। ঠিক সেই মুহূর্তে দিল্লির 77°12' পূর্ব স্থানীয় সময় হবে সকাল 11টা 14:36। এরপরে 8 দাগের প্রশ্নটি কী রয়েছে, টিকা লেখো প্রমাণ সময়। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, পৃথিবীর একই দ্রাঘিমা রেখায় অবস্থিত স্থানগুলির স্থানীয় সময় এক হলেও 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে 4 মিনিট সময়ের পার্থক্য ঘটে। ফলে কোনো দেশে বহু সংখ্যক দ্রাঘিমা রেখার উপস্থিতির দরুন বিভিন্ন স্থানীয় সময় থাকলে রেল, ডাক, বেতার এবং প্রশাসনিক কাজ চালানো অসুবিধাজনক হয়ে পড়বে। এই অসুবিধা যাতে না হয় সেই জন্য কোনো দেশের প্রায় মধ্যাঞ্চল দিয়ে উত্তর দক্ষিণে প্রসারিত দ্রাঘিমাকে প্রমাণ দ্রাঘিমা ধরা হয় এবং এই দ্রাঘিমার ওপর নির্ভর করে যখন দেশের বা ওই ভূখণ্ডের সময় নির্ণীত হয় তখন তাকে ওই দেশ বা ভূখণ্ডের প্রমাণ সময় বলে। এরপরে 9 দাগের প্রশ্নটি কী রয়েছে, টিকা লেখো আন্তর্জাতিক তারিখ রেখা। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, সবার প্রথমে সংজ্ঞা। মূলমধ্য রেখার ঠিক বিপরীত দিকে 180° দ্রাঘিমা রেখা অনুসরণ করে কল্পিত যে রেখায় পৃথিবীর তারিখ শুরু হয় বা শেষ হয় তাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে। এরপরে রয়েছে এর বৈশিষ্ট্য। 1 নম্বরে কি রয়েছে, এই রেখা 180° দ্রাঘিমা রেখাকে সম্পূর্ণ অনুসরণ করেনি, মাঝে মাঝে বেঁকে গেছে। 2 নম্বর, এই রেখা জলভাগের ওপর দিয়ে বিস্তৃত। 3 নম্বর, এই রেখা পেরিয়ে পূর্ব গোলার্ধে গেলে 1 দিন বাড়িয়ে নিতে হয় এবং পশ্চিম গোলার্ধে গেলে 1 দিন কমিয়ে নিতে হয়। 4 নম্বর বৈশিষ্ট্য কি রয়েছে, আন্তর্জাতিক তারিখ রেখা বরাবর দুপাশের সময়ের তফাৎ 24 ঘন্টা। এরপরে 10 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি আমরা দেখে নেব। 10 দাগের প্রশ্নটি কি রয়েছে, স্থানীয় সময় ও প্রমাণ সময়ের পার্থক্য লেখো। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এক পাশে রয়েছে স্থানীয় সময়, এক পাশে রয়েছে প্রমাণ সময়। 1 নম্বর পার্থক্য কি রয়েছে, কোনো স্থানের মধ্যাহ্ন সূর্যের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে সময় নির্ণয় করা হয় তাকে স্থানীয় সময় বলে। এরপরে রয়েছে প্রমাণ সময়, বলছে কোনো একটি দেশের প্রশাসনিক কাজকর্ম পরিচালনার জন্য দেশের মধ্যভাগ দিয়ে প্রসারিত নির্দিষ্ট দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে প্রমাণ সময় বলে। এরপরে 2 নম্বর যে পার্থক্যটি রয়েছে, 2 নম্বর পার্থক্য কি রয়েছে, একটি দেশে বিভিন্ন স্থানীয় সময় লক্ষ্য করা যায়। আর এপাশে দেখো কি রয়েছে, সাধারণত পূর্ব পশ্চিমে অপেক্ষাকৃত কম বিস্তৃত দেশের একটি প্রমাণ সময় লক্ষ্য করা যায়। 3 নম্বর পার্থক্য কি রয়েছে, দ্রাঘিমা রেখার পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্থানীয় সময়েরও পরিবর্তন হয়। এপাশে দেখো কি রয়েছে, দ্রাঘিমা রেখার পরিবর্তন ঘটলে সাধারণভাবে প্রমাণ সময়ের পরিবর্তন হয় না। আজকে আমরা এই চ্যাপ্টারের উপর সমস্ত রকমের 2 নাম্বার, 3 নাম্বার ও 5 নাম্বারের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলি আলোচনা করব। এর আগের দিন আমরা সমস্ত রকমের 1 নাম্বারের কোশ্চেন এবং অ্যান্সারগুলি আলোচনা করে দিয়েছি। যারা দেখোনি, দেখতে চাও, আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওখান থেকে দেখতে পারো। তো 2 নাম্বার, 3 নাম্বার ও 5 নাম্বারের ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং অ্যান্সারগুলি পরপর তোমরা দেখে নাও। সবার প্রথমে 1 দাগের প্রশ্নটি কি রয়েছে, পৃথিবীর আবর্তন গতি আছে, এর সাপেক্ষে প্রমাণ দাও। তো এখানে অ্যান্সারটি দেখো, পৃথিবীর আবর্তন গতির প্রমাণ। 1 নম্বরে কি রয়েছে, সূর্যোদয় ও সূর্যাস্ত। সূর্যকে ভোরে পূর্ব আকাশে উদিত, মধ্যাহ্নে মাথার উপর এবং সন্ধ্যায় পশ্চিম দিকে অস্ত যেতে দেখা যায়। এর একমাত্র কারণ পৃথিবীর আবর্তন গতি। 2 নম্বরে কি রয়েছে, দিন রাত্রির সংগঠন। তো এখানে দেখো কি রয়েছে, পৃথিবীর আবর্তন গতির জন্যই দিন ও রাত্রি সংগঠিত হচ্ছে, না হলে পৃথিবীর এক অংশে চিরকাল হয় দিন না হয় রাত থাকতো, অন্য অংশে এর বিপরীত অবস্থা হতো। 3 নম্বর পয়েন্টটি কি রয়েছে, নিশ্চল বায়ুতে প্রস্তরখণ্ডের পরীক্ষা। নিশ্চল বায়ুতে কোনো উঁচু স্থান থেকে একটি পাথরখণ্ড নিচে সরাসরি উলম্বভাবে না পড়ে সামান্য পূর্ব দিক ঘেঁষে মাটিতে পড়ে। পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে বলে এটা ঘটে। ফ্রান্সের বুলো, জার্মানির হামবুর্গ শহরে প্রায় 250 ফুট উঁচু থেকে নিক্ষিপ্ত প্রস্তরখণ্ড 8.4 মিলিমিটার পূর্ব দিকে সরে মাটিতে পতিত হয়। 4 নম্বর পয়েন্ট কি রয়েছে, মহাকর্ষ সূত্র। পৃথিবী অপেক্ষা সূর্য প্রায় 13 লক্ষ গুণ বড়, তাই মহাকর্ষ সূত্রানুসারে ক্ষুদ্র পৃথিবীর পক্ষে নিজে স্থির থেকে বিশাল সূর্যকে নিজের চারিদিকে ঘোরানো অসম্ভব, তাই পৃথিবী নিজেই নিজের মেরুরেখার চারিদিকে ঘুরছে। এরপরে 5 নম্বর পয়েন্ট হলো সমুদ্রে জোয়ার ভাটা। পৃথিবী 24 ঘন্টায় একবার আবর্তন করে বলে প্রতিদিন কোনো স্থানে দুবার জোয়ার দুবার ভাটা হয়। এরপরে 2 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি কি রয়েছে, আন্তর্জাতিক তারিখ রেখার গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, অভিগত গোলাকার 360 ডিগ্রি পৃথিবী নিজের অক্ষ বা মেরুরেখার
চারপাশে একবার সম্পূর্ণ আবর্তন করতে সময় নেয় 1440 মিনিট বা 24 ঘন্টা। এজন্য প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার ব্যবধানে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে বলে পূর্ব দিকে স্থানীয় সময় দ্রাঘিমা রেখা বরাবর বাড়তে থাকে এবং পশ্চিম দিকে স্থানীয় সময় দ্রাঘিমা রেখা বরাবর কমতে থাকে। তাই স্থানীয় সময় অনুসারে ভূপ্রদক্ষিণ করলে সময়, বার ও তারিখ নিয়ে বিভ্রান্ত সৃষ্টি হয় এবং কাজের অসুবিধা ঘটে। যেমন 180 ডিগ্রি পূর্ব এবং 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা একটি রেখা, অথচ একই জায়গায় পৌঁছে বিমান বা জাহাজ সময়ের ব্যবধান হয় 12 ঘন্টা প্লাস 12 ঘন্টা সমান 24 ঘন্টা বা একদিন। এই সমস্যা সমাধানের জন্য 1884 খ্রিস্টাব্দে দ্রাঘিমা ও সময় সম্পর্কিত এক আন্তর্জাতিক সম্মেলনে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসাবে নির্দিষ্ট করা হয়, যা পূর্ব ও পশ্চিম গোলার্ধের মধ্যে তারিখ বিভাজিকা হিসাবে কাজ করে। এর ফলে পশ্চিমগামী বিমান বা জাহাজ এই রেখাটি অতিক্রম করে দিনপুঞ্জিতে একদিন কমিয়ে, অর্থাৎ সেদিন মঙ্গলবার থাকলে সোমবার ধরে নেয়, এবং পূর্বগামী বিমান বা জাহাজ এই রেখাটি অতিক্রম করলে একদিন যোগ করে, অর্থাৎ সেদিন সোমবার হলে মঙ্গলবার ধরে স্থানীয় সময় সঙ্গে মিল রাখে। 3 দাগের কোশ্চেনটি কি রয়েছে? কোরিওলিস বল কি? তো এখানে অ্যান্সারটি দেখো। কোরিওলিস বল পৃথিবী তার নিজ মেরুদণ্ডের ওপর সূর্যকে সামনে রেখে পশ্চিম থেকে পূর্ব দিকে ক্রমাগত আবর্তন করার ফলে যে শক্তির উদ্ভব ঘটে তাকে কোরিওলিস বল বলে। এর বৈশিষ্ট্য: 1 নম্বর কি? এই শক্তি বায়ুর গতির অভিমুখে প্রযুক্ত হয়। 2 নম্বরে এটি বায়ুচাপের ঢালের সমকোণে প্রবাহিত হয়। নিরক্ষরেখায় এই বলের মান 0 হয় এবং উভয় মেরুর দিকে এই বলের মান ক্রমশ বাড়তে থাকে। 4 দাগের কোশ্চেনটি কি রয়েছে? পৃথিবীর কয়টি গতি ও কি কি তাদের সংজ্ঞা দাও। তো এখানে অ্যান্সারটি দেখো। পৃথিবীর 2টি গতি, যথা 1 নম্বরে আবর্তন গতি বা আহ্নিক গতি, 2 নম্বরে পরিক্রমণ গতি বা বার্ষিক গতি। সবার প্রথমে রয়েছে আবর্তন গতি। পৃথিবী তার অক্ষতলের সঙ্গে 662 ডিগ্রি কোণে হেলে নিজের অক্ষ বা মেরু রেখার চারিদিকে পশ্চিম থেকে পূর্বে বিরামহীনভাবে লাট্টুর মতো পাক খেয়ে চলে। পৃথিবীর এই গতিকে আবর্তন গতি বলে। 2 নম্বরে পরিক্রমণ গতি। পৃথিবী নিজ অক্ষ বা মেরুরেখার চারিদিকে আবর্তন করতে করতে নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে নির্দিষ্ট সময়ে ঘড়ির কাঁটার বিপরীতে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে। পৃথিবীর এই গতিকে পরিক্রমণ গতি বলে। 5 দাগের কোশ্চেনটি কি রয়েছে? প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা অনুসরণ করে আন্তর্জাতিক তারিখ রেখাকে কল্পনা করা হয়েছে, কিন্তু কোথাও কোথাও এই রেখা বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন? তো এখানে অ্যান্সারটি দেখো। আন্তর্জাতিক তারিখ রেখা সর্বত্র 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করেনি। মাঝে মাঝে এই রেখাটিকে বাঁকিয়ে দেওয়া হয়েছে। যেমন 1 নম্বরে উত্তর সাগরে ক্লোব ও ভাঙ্গেলিয়া দ্বীপের কাছে 11 ডিগ্রি পূর্বে বাঁকিয়ে বেরিং সাগরের উপর দিয়ে টানা হয়েছে। 2 নম্বর পয়েন্টটি কি রয়েছে? আলুসিয়ান দ্বীপপুঞ্জকে এড়ানোর জন্য প্রায় 7 ডিগ্রি পশ্চিমে বাঁকিয়ে দেওয়া হয়েছে। 3 নম্বর কি? কিরিবাটি দ্বীপপুঞ্জের নিকট প্রায় 30 ডিগ্রি পূর্বে বাঁকিয়ে দেওয়া হয়েছে। 4 নম্বরে কি রয়েছে? ফিজি, টোঙ্গা, চাথাম প্রভৃতি দ্বীপপুঞ্জের নিকট 11 ডিগ্রি পূর্বে বাঁকিয়ে দেওয়া হয়েছে। এরপরে কারণ: এই সকল দ্বীপ ও দ্বীপপুঞ্জের অধিবাসীদের মধ্যে তারিখ বা বার নিয়ে যাতে কোনো বিভ্রান্তি দেখা না যায় তার জন্য আন্তর্জাতিক তারিখ রেখাকে এমনভাবে বাঁকানো হয়েছে। 6 নম্বর পয়েন্টে কি রয়েছে? পৃথিবী মহাশূন্যে আবর্তন করছে, কিন্তু আমরা ছিটকে বেরিয়ে যাচ্ছি না কেন? তো এখানে অ্যান্সারটি দেখো। ভূপৃষ্ঠে অবস্থান করার সঙ্গে সঙ্গে মানুষ, জীবজন্তু, যাবতীয় বস্তু পৃথিবীর সঙ্গে একই গতিতে আবর্তন করে চলছে। অন্যদিকে ভূপৃষ্ঠে অবস্থিত সমস্ত বস্তুকে পৃথিবী আকর্ষণ বলের প্রভাবে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে বলে দুরন্ত গতিতে ছুটে যাওয়া পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা ছিটকে পড়ি না। 7 দাগের ইম্পর্ট্যান্ট কোশ্চেনটি কি রয়েছে? পৃথিবীর আবর্তন থেমে গেলে কি হবে? তো এখানে অ্যান্সারটি দেখো। 1 নম্বরে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে, তাই হঠাৎ পৃথিবীর আবর্তন গতি থেমে গেলে পৃথিবীর সব কিছুই পূর্ব দিকে ছিটকে বেরিয়ে যাবে। 2 নম্বর, পর্যায়ক্রমে দিনরাত্রি হবে না। পৃথিবীর সূর্যের দিকের অর্ধেক অংশ শুধুই দিন আর অন্য অর্ধেক অংশে শুধুই রাত্রি বিরাজ করবে। এরপরে দেখো 3 নম্বর পয়েন্টটি কি রয়েছে? পৃথিবীর আলোকিত অর্ধাংশের তাপমাত্রা প্রচণ্ড বেড়ে যাবে এবং অন্ধকার অর্ধাংশের শীতলতা চরম পর্যায়ে পৌঁছাবে। 4 নম্বরে কি রয়েছে? এরূপ পরিস্থিতিতে পৃথিবী হয়ে উঠবে বসবাসের অযোগ্য, সমস্ত জীবকুল ধ্বংস হয়ে যাবে, আমরা মানুষেরা পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাব। 8 দাগের প্রশ্নটি কি রয়েছে? পৃথিবীর আবর্তন গতির বেগ নিরক্ষরেখা থেকে মেরুর দিকে কমতে থাকে কেন? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব।
তো এখানে অ্যান্সারটি দেখো, অভিগত গোলাকার পৃথিবীর পরিধি সর্বত্র সমান নয়। নিরক্ষরেখায় পৃথিবীর পরিধি বৃহত্তম হলেও এই রেখার উত্তর ও দক্ষিণে পরিধির মান ক্রমশ কমতে কমতে দুই মেরুবিন্দুতে পরিণত হয়েছে। পরিধির সঙ্গে আবর্তন গতিরও সম্পর্ক সমানুপাতিক, অর্থাৎ পৃথিবীর যে অংশের পরিধি যত বেশি হবে সেই অংশের আবর্তন গতিও তত বেশি হবে। তাই নিরক্ষরেখায় আবর্তন গতি সবচেয়ে বেশি এবং মেরু অঞ্চলে আবর্তন গতি প্রায় নেই বললেই চলে। তো এইগুলি হলো এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন।